হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এই ভিডিওতে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট থিওরি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এরিকসনের থিওরি অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। তো সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট যেটা আমরা মনোসামাজিক বিকাশ বলছি, তো এই থিওরিটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিটিভির পার্সপেক্টিভে বা এসএলএসটি বা নেটসেট, যেখানে আর কি এই থিওরি ডিম্যান্ড আছে, খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ড করতেই হবে। তো দেখো, সাইকোলজির ক্ষেত্রে বা সিটিপির একাধিক থিওরি আমরা বিভিন্ন ডোমেনের ক্ষেত্রে পেয়ে থাকি, তাই না? আমরা একবার বিহেভিয়ারিস্টিক থিওরিতে পাচ্ছি, রাইট? তারপর আমরা লার্নিংয়ের বিভিন্ন থিওরি পাচ্ছি, সেখানে ইন্টেলিজেন্সের বিভিন্ন থিওরি আছে। তো এখানে দেখো, এই থিওরিটা সেরকম কিন্তু একটা খুব একটা ইম্পর্টেন্ট থিওরি, এরিকসনের থিওরি। তো থিওরিটা তাহলে নাম কি, আমরা এটা বুঝতে পারছি যে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, যেটা আমরা বাংলায় বলছি মনোসামাজিক বিকাশ। তো দেখো, মনোসামাজিক বিকাশ বলতে আমরা কি বুঝছি বা জানছি, যেখানে এরিকসনের এই ততটা অনুযায়ী আর কি, যে আমাদের টোটাল যে লাইফ আর কি, মানে একদম চাইল্ডহুড থেকে একদম লেটার অ্যাডাল্টহুড পর্যন্ত, এই যে পুরো স্টেজটাতে এখানে যে আমাদের কী হচ্ছে, সোসাইটির থ্রুতে, সমাজের থ্রুতে আমাদের সাইকির আমাদের বিভিন্ন ডেভেলপমেন্টগুলো কিন্তু হয়ে থাকে, তাই না? তো এই থিওরিটার বেস্ট পার্ট হচ্ছে, দেখো, যে টোটাল একদম মানে বলতে পারি একদম আমরা জিরো থেকে একদম ডেথ পর্যন্ত কিন্তু আমাদের টোটাল মানে লাইফ স্প্যান যেটা রয়েছে, সেটার পুরোটাই কিন্তু ভাগ করে করে কিন্তু সুন্দর করে এক্সপ্লেন করা রয়েছে এই থিওরিতে, এবং যেগুলো আমরা কিন্তু ইজিলি রিলেটও আবার করতে পারবো। তো থিওরিটা আমরা পরে বুঝতে পারলেই, মানে যদি আন্ডারস্ট্যান্ড করতে পারি ইজিলি, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের খুবই মনে থেকে যাবে। কারণ আমরা কি দেখছি, এই থিওরিটার বেস্ট পার্ট হচ্ছে যে প্রথম জিরো থেকে একদম ডেথ পর্যন্ত মেনলি 8টা স্তরে আর কি ভাগ করা রয়েছে, তাই তো? তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক আছে। তো দেখো, এরিকসনের কথা যদি আমরা বলি, এরিকসন কিন্তু মানে অনেকটা ইন্সপায়ার্ড ছিলেন আর কি। কার দ্বারা ইন্সপায়ার্ড ছিলেন? ফ্রয়েডের দ্বারা। তো ফ্রয়েডকে আমরা পড়েছি আগে, ফ্রয়েডের দ্বারা কিন্তু অনেকটাই ইন্সপায়ার্ড ছিলেন। তো ফ্রয়েডের তত্ত্বই আমরা, যেখানে আমরা ইগোর কনসেপ্ট পেয়েছিলাম, ঈদের কনসেপ্ট পেয়েছিলাম, তাছাড়া আমরা মাইন্ডের কনসিয়াস, আনকনসিয়াস, সাবকনসিয়াস মাইন্ডের কনসেপ্ট পেয়েছিলাম। তো এখানে ফ্রয়েডের দ্বারা ইন্সপায়ার্ড হলেও এরিকসন কিন্তু ফ্রয়েডের অনেক মানে অ্যাজাম্পশনের ক্ষেত্রে যে জায়গাগুলোয় আর কি তার স্বীকার্য যেগুলো ছিল, তো তার কিন্তু অনেক সময় এগেনস্টে যেয়ে করে কিন্তু তার মতামত রেখেছেন। যেমন প্রথম আমরা যদি দেখি, তো এখানে দেখবো যে ফ্রয়েড যেটা বলতেন, যেখানে যে ইগো আর কি, অহম, তো ইগো এটাকে আমরা বলছি এটাকে একটা জায়গায় এসে ডেভেলপড হচ্ছে, তাই না? কিন্তু এখানে এরিকসন বলছেন যে ইগো কোনো একটা স্টেজের আসা নয়, এটা ইগো আমরা যদি দেখি না, কি বলছে যে ইগো এটা একদম মানে বার্থ থেকে, মানে জন্ম থেকেই কিন্তু এটা ইগোটা কিন্তু আমাদের মধ্যে থাকে কিন্তু, ঠিক আছে? মানে এটার অবস্থানটা আমরা যদি দেখি, একদম জন্মের সময় থেকে আমরা এর অবস্থান পাই। মানে ফ্রয়েডের শিকড়ে যে ফ্রয়েডের যে অ্যাজাম্পশন ছিল, তার বিরুদ্ধে গিয়ে এরিকসন কী বলছেন, যে ইগো একটি স্বাধীন সত্তা, ঠিক আছে? আর এটা কিন্তু আমরা জন্মের সময়ও এর অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, তাই তো? এটা অবশ্যই একটা মানে স্বাধীন, এটা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কি স্বাধীন সত্তা কিন্তু, হ্যাঁ, এটা স্বাধীন সত্তা। ওকে, তো এখানে এছাড়াও আর কি না, এরিকসন কি বলছে না, যে ঈদ এবং ইগো এদের মধ্যে কোনো রকম কিন্তু দ্বন্দ্ব নেই। যেখানে ফ্রয়েড কিন্তু আমরা বলেছিলাম কি, বারবার যে কোনো ডিসিশন নিতে আর হতে আমরা দ্বন্দ্ব কি দেখছিলাম না, আমরা দ্বন্দ্বটা পাচ্ছিলাম এখানে দেখবে ঈদ আর ইগো, তাই না? এই দুজনের মধ্যে কনফ্লিক্ট চলছিল কিন্তু এখানে এরিকসন বলছেন যে না, এই দুজনের মধ্যে কোনো রকম কনফ্লিক্ট বা দ্বন্দ্ব নেই, দুটোই কিন্তু সম্পূর্ণরূপে দ্বন্দ্বমুক্ত। তার মানে এখানে কি পাচ্ছি, যে ঈদ অ্যান্ড ইগো এই দুজনেই কিন্তু কি হচ্ছে, কোনো রকম দ্বন্দ্বর দ্বারা নেই, দ্বন্দ্বতে যুক্ত নেই আর কি, কোনো দ্বন্দ্ব নেই এদের দুজনের মধ্যে, তাই না? যেখানে ফ্রয়েড বলছিলেন যে দ্বন্দ্ব আছে, কিন্তু এখানে এরিকসন হচ্ছে কোনো দ্বন্দ্ব নেই, এরা কিন্তু দুজনেই কিন্তু স্বাধীন, সম্পূর্ণরূপে দ্বন্দ্বমুক্ত, তাই তো? এই দুজনেই কি হচ্ছে সম্পূর্ণরূপে দ্বন্দ্বমুক্ত, তাই তো? এটা সম্পূর্ণরূপে কিন্তু দ্বন্দ্বমুক্ত। এছাড়াও কি না, অহমের যে ডেভেলপমেন্টটা হয় আর কি, যে বিকাশটা, মানে ইগোর যে বিকাশটা হচ্ছে, সেটা এরিকসন বলছেন যে মেনলি তার
হয়ে থাকে কিসের ওপর, না পরিবেশের বিভিন্ন ইন্টারাকশান, এক্সপিরিয়েন্স, উপাদান, মেনলি পরিবেশের উপাদানের ওপর বেস করেই কিন্তু ইগোর ডেভেলপমেন্ট হয়ে থাকে। আর সামাজিক পরিবেশের সঙ্গে কী হচ্ছে, যখন আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের অ্যাডজাস্টমেন্ট করছি, অভিযোজন করছি, তার সেই আচরণের জন্যই কিন্তু ইগোর বিকাশ বা ডেভেলপমেন্ট হয়ে থাকে। আর সামাজিক চাহিদা মানে সামাজিক চাহিদার সঙ্গে যখন কোনো চাহিদা ঠিকঠাকভাবে ম্যাচ হয় বা ম্যাচ হয় না, বা আমরা সেটাকে ফিট করতে পারছি বা অ্যাডজাস্ট করতে পারছি না, এই যে একাধিক ধরনের এক্সপিরিয়েন্সগুলো আমরা গেইন করছি টোটাল লাইফে, এর থ্রুতেই কিন্তু ইগোর ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে ইগো আমরা যদি বলি, এটা কি না সামাজিক, আমরা যদি বলি সামাজিক অভিযোজন বা মিথস্ক্রিয়ার থ্রুতে কিন্তু পরিবেশের সঙ্গে ইগোর ডেভেলপমেন্ট হয়ে থাকে। তো এটা আমরা বলতে পারি যে সামাজিক অভিযোজন, বা আমরা বলতে সামাজিক অভিযোজন, তাছাড়া বলতে পারি যে সামাজিক চাহিদার সঙ্গে ম্যাচ করতে পারা বা না পারা, এটা আমরা অভিযোজনের থ্রুতে বলতে সামাজিক অভিযোজন। এবং আমরা এটা আমরা প্রাথমিকভাবে বলতে পারি কি যে পরিবেশ, পরিবেশ, সামাজিক অভিযোজনের এই দুটোই হচ্ছে মেন রেসপন্সিবল কিসের জন্য, না ইগোর বিকাশের জন্য, তাই তো, বিকাশ বা আমরা এখানে বলতে পারি ইগোর ডেভেলপমেন্টের জন্য, ইগোর ডেভেলপমেন্টের জন্য। তো এই দুজনই হচ্ছে সম্পূর্ণরূপে কিন্তু দায়ী, মানে ইন্টারাকশান বা পরিবেশ এবং তার সাথে সামাজিক অভিযোজন, সেটার ক্ষেত্রে আমাদের অ্যাডজাস্টমেন্ট, এক্সপিরিয়েন্স সবগুলি কিন্তু তার মধ্যে আসবে কিন্তু, ঠিক আছে। এছাড়াও দেখো আরও কিছু এলিমেন্ট আমরা এখানে কিন্তু পাবো। যখন আমরা এখানে আরও কিছু জিনিস বলতে পারি যে আমরা এখানে এরিকসন বলছে যে একজন ব্যক্তির ওই ইগো, মানে এটা সবথেকে ইম্পর্ট্যান্ট কিন্তু, হ্যাঁ, যে এইটার যে ডেভেলপমেন্টটা বা বিকাশটা, ঠিক আছে, এর যে ডেভেলপমেন্ট বা বিকাশটা, এটাই কি করবে না ব্যক্তির ব্যক্তিত্বকে মানে তুলে ধরবে, তাই না। এটা মানে এটার বিকাশ, মানে ইগোর বিকাশ মানে আমরা ইকুয়াল টু ধরে নেবো যে ব্যক্তিত্বের বিকাশ, ঠিক আছে। মানে ইগোর বিকাশ মানে আমরা এটা ব্যক্তিত্বের বিষয়, অ্যাকর্ডিং টু এরিকসন। এবং আরেকটা যেটা হাইলাইটেড ব্যাপার, যে এরিকসন বলছেন যে এই যে ইগোর ডেভেলপমেন্টটা হচ্ছে, তো এটা আমাদের ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে মানে 8টি বেসিক্যালি সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টের স্তরের থ্রুতে যায় কিন্তু। তাহলে কি বলছি আমরা, টোটাল যে মোট আমরা যদি দেখি, তো মোট 8টি মানে ডেভেলপমেন্টের স্তর, 8টি ডেভেলপমেন্টের স্তর যেখানে আমরা পাচ্ছি, এই 8টি ডেভেলপমেন্টের স্তরের থ্রুতেই কিন্তু একজন ব্যক্তিত্বের বা একজন মানুষের আর কি, তার কি হচ্ছে এই যে আমরা সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টটা হচ্ছে, ঠিক আছে। মোট 8টি স্টেজেসের থ্রুতে বা স্তর আমরা বলতে পারি, যেখানে প্রতিটি স্তরে মানুষের যে ইগো সত্তা, সেটার সঙ্গে সমাজের, সোসাইটির, পরিবেশের সেটার সংঘাত, দ্বন্দ্ব হচ্ছে। এবং দ্বন্দ্ব হওয়ার ফলে কী হচ্ছে, এখানে যখন সে এসে করে কী করছে, সোসাইটি বা আমরা বলতে পারি সোসাইটি বা আমরা এখানে বলছি এনভায়রনমেন্ট, এই দুজনের মধ্যে কী হচ্ছে, সংঘাত হচ্ছে। এবং এর ফলে সংঘাত করে যখন ইন্ডিভিজুয়াল এখানে কিছু পজিটিভ কিছু রেজাল্ট পাচ্ছে, সেক্ষেত্রে এক ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে। আবার যদি এখান থেকেই আবার যদি নেগেটিভ কিছু রেজাল্ট পায় ইন্ডিভিজুয়াল, তাহলে তার এই সাইকোসোশ্যাল স্তরের আরেক রকম ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে, তাই না। তাহলে প্রথম স্তরটা আর সাকসেসটা ডিপেন্ড করছে পরের স্তরের জন্য কিন্তু, ঠিক আছে। তো মানে প্রথম স্তরে যদি আমি বলতে চাইছি যে প্রথম স্তরে ধরো একটা পজিটিভ কিছু সে রেজাল্ট পেলো, তাহলে সে আরও কিন্তু মোটিভেটেড হবে পরের স্তরটার ক্ষেত্রে। কিন্তু প্রথম স্তরটায় ধরো যদি নেগেটিভ রেজাল্ট এলো, তাহলে পরের স্তরটা কিন্তু ইম্প্যাক্ট পড়ে যাবে, তাই তো। এইটা হচ্ছে বিষয়টা। তো দেখো, এই হচ্ছে মেন কয়েকটা পয়েন্ট আমরা যদি এর ইন্টারঅ্যাক্টিভ পার্টটা দেখি এরিকসনের থিওরির। এবং এটা যেটা বলছিলাম একটু আগে, যে প্রতিটি স্তরের যে উন্নতিটা, বা আমরা আরেকটু জাস্ট নোট ডাউন করেই নিই, যে প্রতিটি স্তরের যে উন্নতিটা বা ডেভেলপমেন্টটা, এটা কিসের উপর নির্ভর করবে না সেই স্তরের সাফল্য
বা ব্যর্থতার ওপর, তাই তো? প্রতিটি স্তরের উন্নতিটা কীরকমভাবে নেয় তারা আমরা এটা বলতে পারি যে প্রতিটি স্তরের উন্নতি প্রতিটি স্তরের উন্নতি নির্ভর করবে কার উপর নির্ভর করবে না, এটা নির্ভর করবে মেনলি যে সেই স্তরটার সাফল্য বা ব্যর্থতার ওপর। সেই স্তরটা ওই যেটা পজিটিভ বলছিলাম, পজিটিভ মানে এটাকে আমরা ধরে নেবো সাফল্য, পজিটিভ মানে সাফল্য ধরে নেবো। আর যদি নেগেটিভ হয় সেটাকে আমরা বলতে পারি ব্যর্থতা বলতে পারি, তাই না? সেটা আমরা ব্যর্থতা বলতে পারি। তো এই দুটোর উপর নির্ভর করবে কি সেই স্তরটার মানে উন্নতিটা, ডেভেলপমেন্টটা, ঠিক আছে? তো ফাইনালি এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা দেখলাম যে প্রথমে যে এইটা প্রতিটা টোটাল লাইফে ইন্ডিভিজুয়ালের মোট 8টি স্তরে ভাগ করা আছে এবং প্রতিটি স্তরে মানুষ নির্দিষ্ট ধরনের কিন্তু বৈশিষ্ট্য বা চারিত্রিক ডেভেলপমেন্ট কিন্তু অর্জন করে থাকে প্রতিটি স্টেজেতেই কিন্তু। তাহলে প্রতিটি স্টেজে নির্দিষ্ট প্রতিটি স্তরে ব্যক্তি কিছু আমরা বলতে পারি যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু অর্জন করে, কিছু চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু অর্জন করে, ঠিক আছে? তো এই হচ্ছে কিন্তু ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা যদি দেখি। তো এরপর আমরা দেখব যে এবার যে মেন যে 8টি স্তর, ঠিক আছে? তো প্রথম স্তর দিয়ে আমরা শুরু করব। প্রথম যে ফার্স্ট যেটাকে আমরা বলতে পারি যে 1 নম্বর স্তর আর কি, প্রথম স্তর, ঠিক আছে? তো প্রথম স্তর কি হচ্ছে তাহলে এটা 1 নম্বর আমরা জাস্ট লিখে দিই। তো প্রথম স্তরে আমরা কি পাচ্ছি না, এই স্তরটাকে অ্যাকচুয়ালি বলছে ট্রাস্ট অ্যান্ড মিসট্রাস্ট। এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট স্তর, কারণ সেই জার্নিটা একজন ইন্ডিভিজুয়ালের শৈশবের একদম শুরুর দিকে শুরু হচ্ছে কিন্তু, হ্যাঁ, মানে শৈশব বলতে আরও আর্লি এজটাই, তাই না? একদম জন্মের মুহূর্ত থেকেই শুরু হচ্ছে ধরে নাও, তাই না? তো এখানে কি হচ্ছে, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট মানে আমরা যদি এটাকে বাংলায় বলি আর কি, তো বাংলায় কী হবে, এটা বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব, তাই তো? এটা হচ্ছে বিশ্বাস ভার্সেস বিশ্বাস ভার্সেস অবিশ্বাসের দ্বন্দ্ব বলতে পারি আমরা, বিশ্বাস ভার্সেস অবিশ্বাসের দ্বন্দ্ব, ঠিক আছে? তো দেখো এই স্তরটায় কী হচ্ছে না, যেহেতু শিশুর যদি এই স্তরটাতে তার মধ্যে তাকে যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করা হয়, তার দেখভাল করা হয়, তাকে ঠিকঠাকভাবে তার যে রিকোয়ারমেন্টগুলো আছে, তাকে নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি তাকে ফিল করানো যায়, সে যখন এই স্তরটা কি সে হয়তো নিজে কোনো কিছুতে বলতে পারছে না, কথা বলতে পারছে না, কিন্তু সে কিন্তু পুরো ব্যাপারটাকে ফিল করতে পারছে না। তার যখন খিদে লাগছে তখন সে যখন রেসপন্স করছে কান্নার থ্রুতে, তখন তাকে সঙ্গে সঙ্গে যেহেতু ফুড প্রোভাইড করা হচ্ছে বা খাবার দেওয়া হচ্ছে, মা তাকে আদর করছে, মা তাকে প্রতিটা মুহূর্তে সেফটির মধ্যে রাখছে। যখন মুখে হয়তো রোদও পড়ছে তখন কোনো রকমভাবে ছায়া করে কিন্তু তাকে মুখে রোদ লাগাটা আটকাচ্ছে। তো এগুলো কী হচ্ছে, সে নিজে এই স্তরটায় কী হচ্ছে, তার মধ্যে একটা বিশ্বাস জন্ম নিচ্ছে, তাই তো? তার মধ্যে বিশ্বাস জন্ম নিচ্ছে যে আমার উপর যাই হোক, আমার টেক কেয়ার করার জন্য বা আমার দেখভাল করার জন্য কেউ একজন আছে যে আমাকে দেখভাল করছে। তাহলে এক্ষেত্রে কী হবে, তার ওয়ার্ল্ড সম্পর্কে একটা কীরকম আইডিয়া তার জন্ম নেবে, সেটা হচ্ছে একটা কাইন্ড অফ ট্রাস্ট কিন্তু জন্ম নেবে যে হ্যাঁ আমি ট্রাস্ট করতে পারি, তাই তো? এখান থেকে ট্রাস্ট কিন্তু তার মধ্যে জন্ম নেবে। মানে শিশু যদি কোনো পার্টিকুলার উপযুক্ত পরিচর্যা, দেখাশোনা, ভালোবাসা ইত্যাদি এই জিনিসগুলো যদি পায়, তো তার মধ্যে কী হবে, অবশ্যই একটা বিশ্বাস জন্ম নেবে, তার মধ্যে নিরাপত্তা বোধ জন্ম নেবে, তার মধ্যে সে সেফটি ফিল করবে, সেফ ফিল করবে, তাই তো? তখন কী হবে, তার মধ্যে কী মানে জন্ম নেবে, সেটা যে জন্ম নেবে সেটা হচ্ছে ট্রাস্ট, যেটা খুবই দরকার, যেটা আমাদের কিন্তু প্রতিটা শিশুর মধ্যেই কিন্তু আমাদের এটা গড়ে তুলতে হয় এবং প্রতিটা মা কিন্তু এটা করে থাকেন, ঠিক আছে? এবার যদি তার যে বেসিক নিডসগুলো যদি ফুলফিল না হয়,
তাহলে কী হবে, এর অপোজিট যদি হয়, সে কোনো রকম সুরক্ষা পাচ্ছে না, হয়তো অনেকক্ষণ ধরে কেঁদেই যাচ্ছে, কোনো রকম তার দেখভাল করার নেই, সেটার কোনো পরিচর্যা করার নেই, দেখাশোনা, তাহলে তার মধ্যে কী হবে, তার মধ্যে একটা কী জন্ম নেবে, যে তার এই ওয়ার্ল্ড সম্পর্কে কীরকম একটা আসবে, সেটা হচ্ছে মিসট্রাস্ট জন্ম নেবে কিন্তু, যেটা কিন্তু খুবই একটা খতরনাক ব্যাপার পরবর্তী স্টেজগুলোর জন্য। কারণ এটাই যদি সে শুরুতে ডেভেলপ করে এগিয়ে যায় পরের স্টেজগুলো, তাহলে কিন্তু তার পরের যে স্তরগুলো সেখানে কিন্তু সে সোসাইটিকে, যেহেতু সে তার মধ্যে বিলিভসটা তৈরি হয়নি, বিশ্বাসটা তৈরি হয়নি, তার মানে কি তার বাকি ক্যারেক্টারিস্টিকগুলোও কিন্তু ইম্প্যাক্ট পড়বে, তাই না? সে একটা নেগেটিভ দিকে কিন্তু যেতে পারে। তো এটা হচ্ছে মেনলি আমরা যদি দেখি ট্রাস্ট আর মিসট্রাস্টের মধ্যে যে কনফ্লিক্টটা, এইটা হচ্ছে রেজাল্ট, তাই তো? তার দুরকম হতে পারে, ট্রাস্টও হতে পারে, আবার মিসট্রাস্টও হতে পারে, যেটাকে আমরা এখানে বিশ্বাস অবিশ্বাস বলছি, বা ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট বলছি, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম স্তর, ঠিক আছে? এবার হচ্ছে 2 নম্বর স্তরটা, যেটাকে আমরা 2 নম্বর স্তর, তো 2 নম্বর স্তরটাকে আমরা বলছি অটোনমি ভার্সেস সেম। তো 2 নম্বরটাকে আমরা বলছি অটোনমি ভার্সেস সেম, SHAME, মানে যেটাকে লজ্জা বা হীনমন্যতা এই ধরনের, ঠিক আছে? তো এই স্তরটায় আবার কি হচ্ছে, আমরা জাস্ট একটু রাইট ডাউন করে নিই, কারণ তোমাদের নোটস আকারও রাখবে। তো এটা তোমাদের এই নোটসটা যদি লাগে, তোমরা টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু অবশ্যই জয়েন করো। টেলিগ্রামে SMUDI সার্চ করলেই পেয়ে যাবে, এসমুদি সার্চ করে দেখবে পেয়ে যাবে, চ্যানেলের লোগোটা পেয়ে যাবে, অথবা আমরা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়েছি, ওখান থেকে তোমরা ডাউনলোড বলতে কি লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবে চ্যানেলে, তাহলে সব নোটস, স্টাডি মেটেরিয়াল, নিউজও পেয়ে যাবে। এটাকে আমরা বলছি স্বাধীনতা ও লজ্জার বলতে পারি, স্বাধীনতা ভার্সেস লজ্জা, ঠিক আছে? এটা জাস্ট বলছি, এইটা সেমটাকে অন্য কোনো ফ্রেজিংও দিতে পারো। দেখো এখানে অটোনমি বলছি, এখানে কি বলছে না, শিশু এই স্তরটাতে এসে কী হচ্ছে না, শিশু দেখবে অনেক রকমের জিনিস কিন্তু নিজে থেকেই করতে চায়, হয়তো সে কাজটা পারবে না, সে হয়তো তার মাকে কোনো একটা কাজে হয়তো হেল্প করছে, তাই না? কোনো একটা জিনিস এনে দিচ্ছে হয়তো, বা নিজে থেকে কোনো কিছু কোয়ারিজ করছে হয়তো। তাহলে এই জায়গাটায় কী হচ্ছে, যে এই স্তরটায় শিশু তার নিজের মতো করে, একদম নিজের মতো করে পরিবেশ, তার ফ্যামিলি, তার সোসাইটি, বিভিন্ন জনের সাথে ইন্টারাক্ট করছে, এবং বিভিন্ন পরিবেশের পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতিতে নিজের কাজকে নিজেভাবে করতে হয়তো উৎসাহ বোধ দেখাচ্ছে বা করার চেষ্টা করছে, ইভেন তো সেটা ভুল হবে বা সেটা ঠিক আছে, কিন্তু করার চেষ্টা করছে। কিন্তু এই জায়গায় যদি সে এনকারেজমেন্ট পায়, কার দ্বারা, বেসিক্যালি তার এই স্টেজটাতে আছে, মানে একটা আচ্ছা স্টেজেসেরগুলো আমি একটুখানি হয়তো মিস করলাম। দেখো এই স্টেজেসগুলো আমরা একটু ইয়ারগুলো আমাদের মাথায় রাখতে হতো। প্রথম যে স্টেজটা আমি বললাম, আমি জাস্ট একটু ব্যাকে যাই, তো এই স্টেজটা প্রথম স্টেজ ট্রাস্ট অ্যান্ড মিসট্রাস্ট, এটা আমরা বলতে পারি 0 থেকে 1 বা 1.5, ঠিক আছে? এই স্টেজটা কিন্তু আমরা বলতে পারি। তো এই স্টেজের যে বয়সের এজটা, এইটা নিয়ে কিন্তু কোশ্চেন আসে এর মেন কনসেপ্টটা নিয়ে, কারণ এর এজগুলো কিন্তু নট একদম জাস্ট পার্টিকুলার ফিক্সড কিছু নয়, ঠিক আছে? তো এরপরে যে এই স্টেজটা, যেটাকে আমরা অটোনমি ভার্সেস সেম বলছি, তো এইটার যেটা পাবো আমরা, সেটা হচ্ছে 1 থেকে 2, বা তুমি বলতে পারো 1.5 থেকে 2.5, এই ধরনের আর কি, ঠিক আছে? তো এই স্টেজেতেই আমরা যেটা কথাটা বলছিলাম আর কি, যেখানে শিশু কী করছে, সে নিজে থেকে নিজের মতো করে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে কাজ করে থাকে, তাই না? অনেক কাউকে হয়তো হেল্প করছে, কোনো একটা জিনিস বয়ে এনে দিচ্ছে। এবার সেই মুহূর্তে সে যদি তাকে এনকারেজ করা হয়, তাহলে কিন্তু তার মধ্যে কী হবে, একটা অটোনমি জেনারেট হবে, যে আমি স্বাধীনভাবে আমি যদি কোনো কিছু করতে চাই, তাহলে আমি কিন্তু করতে পারি, এই মাইন্ডসেটটা তৈরি হবে। কিন্তু যদি সেখানে পেরেন্টসদের দ্বারা, ফ্যামিলি মেম্বার্সদের দ্বারা তাকে যদি বকাবকি করা হয়, তাহলে সে কিন্তু একটু সেম ফিল হবে, লজ্জিত বোধ হবে, মানে তার কনফিডেন্সটা অনেকটা ডাউন হয়ে যাবে। সে ভাববে যে তাহলে হয়তো আমি নিজের দ্বারা কিছু করতেই পারবো না, আমি হয়তো স্বাধীনভাবে কিছু করতে পারবো না, আমার মধ্যে হয়তো সেই ক্যাপাবিলিটিস নেই, এই ধরনের একটা একটা ইনফিরিয়রিটি কাইন্ড অফ থিংস কিন্তু তার মধ্যে জেনারেট হচ্ছে। তাহলে এই স্তরটায় কী হচ্ছে না, এই স্তরের শিশু তার নিজের মতো করে পরিবেশের পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতিতে বিভিন্ন ধরনের কাজ করার স্বাধীনতা পায়, এবং তার মধ্যে স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা কিন্তু অবশ্যই, ওই যে কনফিডেন্স, মানে আত্মনির্ভরতা কিন্তু তার মধ্যে জন্মাবে, তাই তো? তার মানে এটা স্বাধীনভাবে কাজ করা, মানে বিভিন্ন পরিস্থিতিতে স্বাধীনভাবে কাজ করা এবং আত্মনির্ভরশীল, মানে এটা আমরা যদি বলি যে স্বাধীনভাবে কাজ করা, বা এটাকে আমরা আর কি বলছি, যে আত্মনির্ভরশীলতা, তাই না? আত্মনির্ভরশীলতা।
তাই তো আত্মনির্ভরশীলতার বৈশিষ্ট্য কিন্তু তার মধ্যে ডেভেলপ হয়। এবার কি বললাম যে এটা কখন ডেভেলপ হবে, যদি তাকে সাপোর্ট করা হয়, তাকে এনকারেজ করা হয়, হ্যাঁ ভুল হচ্ছে তাও তাকে এনকারেজ করা হচ্ছে যে ঠিক আছে বাবু ঠিক আছে না, আমরা এরকমভাবে তো পেরেন্টসরা কথা বলি যে ট্রাই করতে বলি, এনকারেজ করি, তাহলে কি তার মধ্যে এইটা অটোনমিটা জেনারেট হবে, তাই তো যেটা কিন্তু পরের স্টেজের জন্য আবার ইম্পর্টেন্ট হয়ে যাবে। আর যদি এইটা না হয়, তাকে যদি বকাঝকা করা হয়, তাকে যদি প্রতিটা যে কোনো জিনিসই তাকে যদি আমরা ধরো তার উপর রেগে যাচ্ছি, তাকে বকাবকি করছি, ইভেন ফিজিক্যাল কিছু ভাবে আঘাত করছি, তাহলে কী হবে, তার মধ্যে একটা সেম জেনারেট হয়ে যাবে কিন্তু, তাই না? অন্যথায় তার মধ্যে একটা সন্দেহ বা লজ্জার একটা অনুভূতি তৈরি হবে, যার ফলে স্বাধীনভাবে কাজ করতে সে সবসময় ভয় পাবে, যে কোনোভাবে নিজে থেকে স্বাধীনভাবে কাজ করতে পারবে না, জানবে যে তাহলে নিশ্চয়ই আমাকে পানিশ করা হবে, তাই নয়, তাহলে আমাকে বারবার বকা হবে, তার মানে তার মধ্যে কি একটা উল্টো জিনিস জেনারেট হবে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলছি যে কাইন্ড অফ সন্দেহ জেনারেট হবে। এখানে সন্দেহটা তার নিজের কনফিডেন্স বা আমরা যেটাকে বলছিলাম যে ওই আত্মনির্ভরশীলতা, সেটার উপরই তার প্রশ্ন এসে যাবে, নিজেই নিজেকে কোশ্চেন করছে আমি তাহলে হয়তো স্বাধীনভাবে কিছু করতে পারবো, আমার হয়তো আমি হয়তো ভুলই করবো প্রতি মুহূর্তে, তাই নয়? তার মধ্যে এটা, অথবা আমরা কি বলতে পারি যে তার মধ্যে লজ্জার একটা কিন্তু জায়গা কিন্তু তার মধ্যে তৈরি হবে, ঠিক আছে? তো এই স্টেজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের এই স্টেজগুলোর আউটকামগুলো জেনে নিতে হয়, বিষয়গুলো। অটোনমি সেম তাহলে আমরা বুঝলাম। এবার হচ্ছে আমরা 3 নম্বরটায় চলে যাব। 3 নম্বর স্টেজ যেটা, দেখো ভিডিওটা অনেকটা বড় হবে কারণ 8টা স্টেজ আর প্রতিটা ব্যাপারে আমাদের বুঝতে হবে। তো দেখো 3 নম্বর স্টেজটায় আমরা এসে কি পাচ্ছি না, এটাকে আমরা বলছি যে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, তাই তো? এটাকে আমরা বাংলায় যদি বলি যে উৎসাহ আর গিল্ট মানে কি বলো, অপরাধবোধ। উৎসাহ ভার্সেস অপরাধবোধ, ঠিক আছে, এই স্তরটা। আর এটা যদি আমরা মানে ইয়ারটা বলি তো মোটামুটি 3 থেকে 5 বা 6, 3 থেকে 5 or 6 আমি লিখে রাখছি ইয়ার্স, ঠিক আছে? তো এইখানে যে মেন আউটকাম দেখো, আগে দুটো স্টেজ বুঝলাম, প্রথমটা যে ট্রাস্ট মিস্টার, তারপর অটোনমি অ্যান্ড সেম। এবার হচ্ছে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। ইনিশিয়েটিভ বলতে আমরা কি বুঝি? ইনিশিয়েটিভ দেখবে বলো না যে এইটা একটা দারুণ ইনিশিয়েটিভ, তাই না? গরিবদের জন্য এই কাজটা তুমি করছো, এটা একটা দারুণ ইনিশিয়েটিভ তুমি নিয়ে। ইনিশিয়েটিভ মানে উৎসাহের সাথে কোনো কাজকে করা, বা করার চেষ্টা করা, সেটাকে আমি ইনিশিয়েটিভ বলছি। তাহলে এই স্তরেরও শিশুরা কী হয়, নিজে কিন্তু কাজ করতে শেখে বা করতে চায়, তাই তো? এবার কাজ শেষ করতে পারলে তার মধ্যে কি হয়, যদি সেই কাজটা সাকসেসফুলি করতে পারে, যেটা কোনো কাজে শুরু করেছে নিজে থেকে করবো, বেশ সুন্দর নিজে কাজটা করলো, প্রোডাক্টিভভাবে কাজটা বেশ সুন্দর করে শেষ করলো। এবার যখন কাজটা সাকসেসফুলি ফিনিশড হলো, অনেকে অ্যাপ্রিসিয়েট করলো, তাই না? তাহলে তার মধ্যে কী হবে, একটা প্রাউড জেনারেট হবে, গর্ববোধ হবে। কিন্তু যদি এর উল্টো দিকটা হয়, মানে যদি সে কোনো কাজ মানে সাকসেসফুলি, ও মাই গড, যদি সাকসেসফুলি কি হয়, করতে পারে, তাই তো? করতে পারে, তাহলে তার মধ্যে কী হচ্ছে, একটা প্রাউড থিংস জেনারেট হবে তার মধ্যে। এবার হচ্ছে সে বিষয়টার প্রতি গর্ববোধ করবে, তাই তো? সে বিষয়টার প্রতি যখন হবে তখন সেটাকে কী করবে, এটা গর্বিত হবে বলতে পারি, তাই তো? গর্বিত হবে। আর যদি এটা না হয়, সে যদি সাকসেসফুল না হয়, না কাজটা করতে গেলে হয়তো উল্টোপাল্টা হয়ে গেল বা কোনো নেগেটিভ কিছু হয়ে গেল, তাই নয়? তা সেক্ষেত্রে কী হবে, সে অ্যাপ্রিসিয়েশন পাবেই না, বকাবকি পাবে, তাই তো? মারধরও পেতে পারে ইভেন। তো সেক্ষেত্রে কাজটা যদি ঠিকঠাক এক্সিকিউট না হয়, মানে অনেক সময় হয় না, যখন তারা ঠিকঠাক কাজ শুরু বা শেষ করতে পারে না, তখন তাদের মধ্যে কী হয়, একটা অপরাধবোধ দেখা যায়, তাই না? এই স্তরটিতে আমরা কি দেখছি, ঠিকভাবে অতিক্রম করতে পারলে শিশুদের মধ্যে ইচ্ছাশক্তি বা দৃঢ়তা কিন্তু দেখা যায়। মানে যদি সে একটা কোনো কাজ করে ঠিকঠাকভাবে করে যদি সাকসেসফুল হতে পারে, এক্ষেত্রে আমরা টেম্পোরারি সাপোর্ট দিতে পারি, হ্যাঁ। যদি সেই জায়গা থেকে সে সাকসেসফুল হতে পারে, তাহলে এনকারেজমেন্ট পায়, তাহলে তার মধ্যে কী হবে, একটা নিজের যেমন সেলফ কনফিডেন্সের থ্রু তার মধ্যে ইনিশিয়েটিভ বা উৎসাহবোধ বা কোনো কিছু কাজ করার ইচ্ছাশক্তি, এটা কিন্তু বিশালভাবে ডেভেলপড হবে। আর যদি না হয়, তার মধ্যে একটা কী হবে, তার মধ্যে একটা অপরাধমূলক একটা অনুভূতি তৈরি হবে, তাই তো? অপরাধমূলক একটা
অপরাধমূলক অনুভূতি আমরা বলতে পারি, যেটাকে আমরা বলছি গিল্ট, তাই তো। অপরাধমূলক অনুভূতি বা গিল্ট, যেখানে তার ইচ্ছা শক্তিটা নষ্ট হয়ে যাবে, তার ইচ্ছা শক্তি নষ্ট হতে পারে, মানে ইচ্ছা শক্তিটা জাস্ট কমে যেতে পারে বা ডাউনের দিকে চলে যাবে, যেখানে এখানে কিন্তু এই স্টেজটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেখানে কোনো কাজকে সাকসেসফুলি করে নিতে পারছে, নিজে প্রাউড ফিল করছে, তাকে এনকারেজ করছে, তাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, ঠিক আছে। ইভেন তো সেটা টেম্পোরারি সাপোর্টের থ্রুতে হতে পারে, পেরেন্টসরা বা কেউ হতে তারপর সাপোর্ট করলো, সেরকমভাবে সে কাজটা করতে পারে। কিন্তু আর একটা জায়গায় সে হয়তো কোনো কিছু যদি করতে না পারে, আর সেখানে যদি উৎসাহ না পেয়ে তাকে যদি কাইন্ড অফ ইনসাল্ট করা হয়, বকাবকি করা হয়, তার মধ্যে কি একটা অপরাধমূলক বোধ বা গিল্ট বা ইচ্ছা শক্তিটা কিন্তু ডাউন হয়ে যাবে, কনফিডেন্সটা, সেলফ কনফিডেন্সটা অনেকটা ডাউন হয়ে যাবে। এবার হচ্ছে তোমার 4 নম্বর যে স্টেজটা, ঠিক আছে, চতুর্থ যে স্টেজটা, সেটা আমরা বলছি যে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার, তো এই টার্মগুলো কিন্তু একটু তোমাদের মনে রাখতে হবে, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, মানে এটা ইনফিরিয়রিটি মানে হচ্ছে সুপিরিয়রিটির উল্টো, তাই না। এইটার যদি আমরা এজটার কথা বলি, তো এটা আমরা আগেরটা 5 বা 6 করেছিলাম, তো এটা মোটামুটি 6 থেকে 11 বা 12, তুমি বলতে পারো 6 থেকে 11 বা 12 ইয়ার্স, ঠিক আছে, এই এজটা। তো এইখানে যে মেন আউটকামটা আমরা পাবো, দেখো এই স্টেজটাতে কী বলছে, ইন্ডাস্ট্রি কথা, মানে প্রোডাক্টিভ কিছু কাজের কথা বলছে, তাই না। এই স্তরে শিশুদের মানে কী হয়, তারা যেহেতু শিক্ষার বিভিন্ন আঙিনায় যাচ্ছে, সেখানে কি হচ্ছে, তারা বিভিন্ন জনের সাথে তারা ইন্টারাক্ট করছে, তার ক্লাসমেট থেকে শুরু করে তার টিচার্স, ইভেন সেখান থেকে তারা বিভিন্ন রকমের বন্ধু তৈরি করছে, বেস্ট ফ্রেন্ড তৈরি করছে, তারপর আবার সোসাইটি যে ইন্টারাক্ট করছে। তাহলে এই আঙিনায়, শিক্ষার এই আঙিনায় যখন আসছে, তখন শিশুরা নিজেরাই কাজ শিখতে এবং নিয়ম অনুযায়ী কাজ করতে কিন্তু চায়, তাই না। তারা একদম দেখবে যে তারা এটা এমনভাবে সামহাও কন্ডিশনড হয়ে যায়, একটা টাইমে, নির্দিষ্ট টাইমে স্কুল যাওয়া, রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে, টিফিন এনজয় করা, আবার এই যে জিনিসটা তার মধ্যে তৈরি হচ্ছে, এরপর এটাতে কী হচ্ছে, যদি এই ব্যাপারটা যদি সহযোগিতা করতে পারি, আমরা যদি ঠিকঠাক তাকে সাপোর্ট করতে পারি, তাহলে তাদের মধ্যে কি কর্মদক্ষতা কিন্তু সৃষ্টি হবে। এখানে যে ইন্ডাস্ট্রির কথাটা বলছে না, মানে যদি এইখানে কি হয়, তাদেরকে যদি আমরা তার এই যে নিজেকে কি বলতে পারি, যে ডিসিপ্লিন করছে, যে এখানে যে ডিসিপ্লিন করছে নিজেকে, তাই না, একটা এবং নিজে কিছু প্রোডাক্টিভ ওয়েতে কিছু কাজ করার চেষ্টা করছে, তাই না। এখানে যদি আমরা তাকে সাপোর্ট করে যদি এগিয়ে দিতে পারি, তার মধ্যে কী হবে, একটা ইন্ডাস্ট্রির যে থট সেটা কিন্তু জেনারেট হবে, মানে এখানে আমরা বলছি যে উদ্যম, তাই না, তার মধ্যে কিন্তু একটা জেনারেট হবে। এখানে আমরা জাস্ট একটু বাংলাটা লিখে রাখি নোটসের জন্য, উদ্যম ভার্সেস এটা হীনমন্যতা বলবো, হীনমন্যতা জাস্ট লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় কী হবে, যখন সে সাপোর্টটা পজিটিভ হচ্ছে, যখন পজিটিভ হচ্ছে, সব কিছু তাকে সাপোর্ট পাচ্ছে, সে কিছু প্রোডাক্টিভ ওয়েতে কিছু কাজ করছে, কর্মদক্ষতা পাচ্ছে আমরা, তাই না। এই প্রাইমারি স্কুলগুলোতে বিভিন্ন ধরনের প্রোডাক্টিভ কাজ করানো হয়, তাই না। সেখান থেকে কী হবে, তার যখন সেই কনফিডেন্সটা তৈরি হবে, কাজ করতে পারে সাপোর্টের থ্রুতে, তাহলে তখন কী হবে, তার মধ্যে একটা উদ্যম কিন্তু তার মধ্যে তৈরি হবে। সে কিন্তু কোনো কিছু করতে, ইন্ডাস্ট্রি প্রোডাক্টিভ কিছু কাজ করতে কিন্তু কী হবে না, আগ্রহী হবে, তাই না। তা প্রোডাক্টিভ কাজ করতে কিন্তু কী হবে, সে আগ্রহী হবে, তাই তো। কিন্তু এই একই জিনিস আমরা যদি উল্টো দিকে আবার দেখি, যদি সেই জায়গাটা সে না করতে পারে, কোনো প্রোডাক্টিভ কাজ করতে কোনো সাপোর্ট পাচ্ছে না, তার মধ্যে কি একটা হীনমন্যতা তৈরি, কোনো কিছু কাজে একটা যুক্ত হচ্ছে, কাজটা করার চেষ্টা করতে পারছে না, কোনো সাপোর্ট পাচ্ছে না, তার মধ্যে কি একটা হীনমন্যতা, সে একটা সুপিরিয়রিটির জায়গায় সে ইনফিরিয়রিটি হয়ে যাবে, কিন্তু তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করবে, সে কাইন্ড অফ ডিপ্রেসড হয়ে যাবে ব্যাপারটা নিয়ে, তাই না। তো এই জায়গায় কী হচ্ছে, সে তা একটা হীনমন্যতা তার মধ্যে তৈরি হচ্ছে, একটা নেগেটিভ একটা থট কিন্তু তার মধ্যে জেনারেট হচ্ছে তার মধ্যে। এছাড়া আমরা কি বলছি, যে যেহেতু এই স্তরটাতে হীনমন্যতা দেখা যাচ্ছে, তাহলে তার কর্মর যে ব্যাপারটা, যে কোনো কিছু প্রোডাক্টিভ করা, একটা জিনিস তৈরি করা, হ্যাঁ, নতুন কিছু করা, এইটা কিন্তু তার মধ্যে বিমুখ হয়ে যাচ্ছে। তার মানে এটাকে আমরা বলছি যে কর্মবিমুখ হয়ে যেতে পারে কিন্তু, তাই না। এটা কি হতে হবে, কর্মবিমুখ
হতে পারে, তাই না? মানে কোনো কিছু কাজ যেহেতু সে বারবার ওটা করতে পারছে না, তাই না? তাহলে এখানে কি হতে পারে না, কর্মবিমুখ কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে মেন আউটকাম 4 নম্বর স্টেজের, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। নাও আমরা এবার 5 নম্বরটা দেখব, 5 নম্বর স্টেজ। তো 5 নম্বর স্টেজটাতে আমরা পঞ্চম স্টেজ, এটাকে আমরা কি বলছি, এটা আইডেন্টিটি ভার্সেস আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। ঠিক আছে, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। তো এটা আমরা জাস্ট একটু লিখে নিই, আইডেন্টিটি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমাদের ভিডিওগুলো সব কেমন লাগছে, আর প্রিপারেশান কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে, অলওয়েজ ফোকাস রেখে চালিয়ে যেতে হবে, তবেই কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু পাবে তোমরা পরীক্ষার ক্ষেত্রে। আর এটা জাস্ট কয়েক মাসের প্রিপারেশানে এটাকে রেডি করা যাবে না, এটা একটা ডেডিকেটেড একটা টাইম কিন্তু তোমাকে দিতে হবে। সিডিপির ক্ষেত্রে বলো, টেট পরীক্ষার ক্ষেত্রে যেখানেই তুমি বলো, তাই তো সিডিপি কিন্তু সমস্ত বিষয় যদি আন্ডারস্ট্যান্ড করতে পারো, তুমি কিন্তু অবশ্যই ভালো করে অ্যান্সার দিতে পারো। তো দেখো, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। ঠিক আছে, এটার যদি এজটা আমরা এখানটা একটু লিখে নিই, এজটা আমরা আগেরটা ধরো মোটামুটি 12 শেষ হলো, 11-12, তাহলে এটা তুমি ধরে নাও যে 12 থেকে 18, ইউ ক্যান সে 12 to 18 ইয়ার্স। ঠিক আছে, আর এটাকে আমরা বাংলা যেটা মানে আইডেন্টিটি কী বলতে পারি আমরা, আত্মবোধ। আর একটা হচ্ছে আমরা বলছি রোল কনফিউশন, মানে আমার কি নিজের কাজ, আমার কি ভূমিকা এই সোসাইটিতে, আমার লাইফে, আমার ফ্যামিলিতে, আমার এইটার যে কনফিউশন, মানে ভূমিকা বিভ্রান্তি, এটা বলতে পারি। তাহলে এটা আমরা একটু বাংলাটা জাস্ট লিখে রাখি নোটের জন্য। এটা হচ্ছে আত্মবোধ ভার্সেস হচ্ছে তোমার বিভ্রান্তি, এটুকুই জাস্ট লিখে রাখি। তো দেখো, প্রথম যে আমরা জিনিসটা এখানে পাবো, এখানে যেটা আইডেন্টিটি বলছি, তার মানে কি হচ্ছে, এই স্টেজটা দেখো, এজটা দেখো 12 থেকে 18 বছরের কথা হবে, তারা ম্যাচুরিটির দিকে যাচ্ছে, তাই না? কৈশোর স্তরের কথা আমরা বলছি। তো এই স্তরে কি হচ্ছে না, যেহেতু তাদের শারীরিকভাবে তাদের অনেক গঠনমূলক হরমোনের বিভিন্ন রকমের চেঞ্জেস আসে, পরিবর্তন আসে, তাহলে এই স্তরের ব্যক্তি কী হচ্ছে, যৌবনের পরিপূর্ণ বিকাশ ঘটে, তাই না? এই স্তরটাতে, ফলে এই স্তরে বিভিন্ন পরিবর্তন তার মধ্যে দেখা যায়, তাই না? সেটা ফিজিক্যাল, মেন্টাল, সব ধরনের চাহিদাগত দিক থেকে সব রকমের কিন্তু পরিবর্তন আমরা দেখতে পারি। তাহলে কী হচ্ছে, এই স্তরে একজন ব্যক্তি কী হতে চায়, একটা মানে তার যে জায়গায় সে ডিপেন্ডেন্ট ছিল আর কি, তাই না, সেখান থেকে সে নিজেকে এবার কোন জায়গায় আনতে চায়, সে একজন ইন্ডিপেন্ডেন্ট হতে চায়। তাহলে এই জায়গাটা থেকে আমরা কী পাচ্ছি, সে যেহেতু ডিপেন্ডেন্ট ছিল আর কি, তার ফ্যামিলি সব কিছু ব্যাপারে, সে আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে, এবার তার যে ডিপেন্ডেন্সিটা, হ্যাঁ, সেটা কিন্তু সে কমাতে চাইছে। এটা স্বাভাবিক, তাই না? ডিপেন্ডেন্ট থেকে কি হচ্ছে না, এটা ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে, তাই না? তো সে ডিপেন্ডেন্টের জায়গা থেকে কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দিকে কিন্তু সে যাচ্ছে। সে তাহলে সে তার যে নিজের আইডেন্টিটি, সেটাকে এবার কিন্তু তৈরি করার চেষ্টা করছে। সেই জায়গায় তার যে মেন ফোকাস, তার কোন দিকে ইচ্ছা, সেগুলো কিন্তু সে নিজে এবার অ্যানালিসিস করতে চাইছে, তাই তো? সে কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করবে, বেস্ট হবে সোসাইটির জন্য, কিভাবে সে কাজ করবে, তার নিজের লাইফ কী করে গড়ে তুলবে, তার কেরিয়ার কীভাবে গড়ে উঠবে, এইগুলো কিন্তু তার মধ্যে আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবং এই জায়গাগুলো যখন সে সাকসেসফুলি, প্রতিটা ব্যাপারে কিন্তু আমরা এগুলো যে কনসেপ্টগুলো সে চাইছে, সেগুলো যখন সাকসেসফুলি সে এটা পাবে, যখন সে সাকসেসফুলি পাচ্ছে, তখন এটা কী হতে পারে না, তার এক্ষেত্রে কী হয়, স্টেজটা যদি ঠিকঠাক সে গাইড পায়, ফ্যামিলির সাপোর্ট পায়, তার যেটা করার ইচ্ছা, তার যে বিষয়টা নিয়ে পড়ার, যে স্ট্রিমে যাওয়ার, এই যে ইচ্ছাগুলো যখন সে সাপোর্ট পাচ্ছে, তার মধ্যে কী হচ্ছে, সে তার ফোকাসটাকে সে আর ফোকাস রেখে সে সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছে। এবার তার জন্য কী হবে, তার এই সমস্ত সাপোর্টগুলো লাগবে। এর ফলে কী হচ্ছে, সে ইন্ডিপেন্ডেন্টের দিকে যাচ্ছে যখন, তাহলে যদি এইটাতে সাকসিড হতে পারে, তখন তার মধ্যে কি ডেভেলপ হবে, তার আইডেন্টিটি। কারণ এখানে আমরা নিজের আইডেন্টিটি তৈরি করতে চাই সমাজের কাছে, তাই না, সোসাইটির কাছে, তাহলে তার মধ্যে এটা তৈরি হয়। এবার যদি ধরো সে এই আইডেন্টিটিটা তৈরি করতে পারছে না, ধরো নেগেটিভ হয়ে যাচ্ছে, এই জায়গায় এখানে প্লাস করে যাচ্ছিল, এখানে ধরো নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মধ্যে এই আইডেন্টিটি সে কনফিউজড হয়ে গেছে,
এই জায়গাটা এসে ধরো কনফিউজড যে আমার এখানে কী রোল, আমাকে কী করতে হবে, আমার কী করা উচিত, এই কারো কোনো সাপোর্ট পাচ্ছে না, কোনো কাউন্সিলিং পাচ্ছে না, কোনো গাইডেন্স পাচ্ছে না। তাহলে সে নিজেকেই কী করছে, সে বারবার নিজেকে প্রশ্ন করছে, কিন্তু তার প্রশ্নর কিছু উত্তর সে পাচ্ছে না। তার ফিউচার কী, তার ফিউচার আমরা বলি না ভবিষ্যৎ অন্ধকার দেখছে হয়তো, তার মানে সেক্ষেত্রে কি সে একটা রোল কনফিউশনের মধ্যে যাচ্ছে। তার সে নিজের আইডেন্টিটি যেহেতু তৈরি করতে পারছে না, তখন কী হচ্ছে, সে একটা কনফিউশনের মধ্যে কিন্তু সে যাচ্ছে। তার মধ্যে তাহলে কী হচ্ছে, একটা চাপানোতর কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, তাই তো। তার মধ্যে সে এই স্টেপটাতে এটা যখন সাকসেসফুলি করতে পারছে, তার মধ্যে একটা আইডেন্টিটি ডেভেলপ হয়েছে। কিন্তু যখন এটা পাচ্ছে না, তার মধ্যে কী হচ্ছে, তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা রোল কনফিউশন মানে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, তাই না। একটা বিভ্রান্তি কিন্তু তৈরি হচ্ছে তার মধ্যে, যে আমার কি করা উচিত, কোনটা আমাকে এস্টাবলিশ করার জন্য আমার ফোকাসটা কী হবে, কোনোটা সম্পর্কে ঠিকঠাক সে ডিসিশন নিতে পারছে না। সামহাউ কনফিউজড মাইন্ডসেট বলতে পারি, যে সব ব্যাপারে মানে ধরে নিয়ে সব ব্যাপারে কিন্তু কনফিউজড হয়ে গেছে। তখন কী হচ্ছে, তার মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। নাও এবার হচ্ছে 6 নম্বর স্টেজটা আমরা দেখব, স্টেজ নাম্বার 6। আমাদের টোটাল দেখবো কটা, 8টা স্টেজ কিন্তু টোটাল দেখবে আমাদের, টোটাল একদম মানে ওল্ড এজ পর্যন্ত আমাদের চলে যাব। তো দেখো 6 নম্বর স্টেজটাকে আমরা বলছি ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। আমরা আগেরটা কেরিয়ার নিয়ে কথা বললাম, এটা হচ্ছে ইন্টিমেসি মানে কি, ইন্টিমেসি মানে আমরা বলি ঘনিষ্ঠতা, সেই ধরনের কিছু। তো আর আইসোলেশন, আর হচ্ছে আইসোলেশন মানে এক ঘরে বা একাকিত্ব, এই ধরনের কিছু একটা ব্যাপার। আইসোলেশন, এটার আমরা এজটা একটু লিখে নিই, এটা হচ্ছে 18 থেকে বলতে পারি 35, 18 থেকে 35। আর এটাকে আমরা যদি বাংলায় বলি যে ইন্টিমেসিটাকে আমরা কি বলছি, তাহলে মানে হৃদ্যতা বলতে পারি। এটা জাস্ট নোটের জন্য আমরা লিখেই রাখি। ভার্সেস এটা আমরা একাকিত্ব, মানে একাকিত্ব। ওকে, জাস্ট এ সেকেন্ড। ঠিক আছে, ওকে। তো এবার দেখো এই স্টেজটাতে কি হচ্ছে, এই স্টেজটা এসে এবার যেহেতু তার 35 মানে এই জায়গাটাকে এসে এবার সে বিভিন্ন রিলেশনের দিকে যাবে, কিন্তু তার মানে বিয়ে শাদির ব্যাপার, তাই না। সে নিজেকে এমন একজনকে চাইবে, তাই না। তার বিভিন্ন রকমের যে আগের স্টেজে দিয়ে বললাম যে হরমোনাল চেঞ্জেস হয়েছে, তাই না। তার ফিজিক্যাল নিডসগুলো ফুলফিল করার ক্ষেত্রে হোক, তাকে টেক কেয়ার করার ক্ষেত্রে হোক, একটা রিলেশান তাকে এইসবের জায়গায় কিন্তু সে আবার যেতে চাইবে, তার ঘনিষ্ঠতার জায়গাটা কিন্তু সে তৈরি করতে চাইবে। এখানে কী হবে না, এই স্তরের ব্যক্তি, এখানে আমরা ব্যক্তি বলছি কারণ এটা তো একটা অ্যাডাল্টহুডের জায়গায় আছে। তো এই স্তরের ব্যক্তি অন্যের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুতা বা দৃঢ়তা তৈরি করতে চায় কিন্তু, তাই তো। এবং এইভাবে সে নিজের যে পরিচয় প্রকাশ করার চেষ্টা, মানে আইডেন্টিটি সে তৈরি করে, কিন্তু তার সেই চেষ্টা যদি সফল না হয়, তাই না। ধরো এখানে সে হয়তো তার মধ্যে কী হচ্ছে, একটা রিলেশন, ও মাই গড, একটা রিলেশনশিপ সে হয়তো তৈরি করতে চাইছে, ঠিক আছে, রিলেশনশিপ। এবার সেই জায়গাটায় সে যদি সাকসেসফুল হয়, যেভাবে সে রিলেশনশিপটা তৈরি করতে চাইছে, তার মনের মতো করে, তার যে চাহিদাগুলো আছে সেরকম তার বেসিসে আর কি, তাহলে তার মধ্যে কী হচ্ছে, সেই ইন্টিমেসি যখন তৈরি হবে, সেটাতে যখন আমি কিলাম প্রতিটা স্টেজ এটা যখন সাকসেসফুল হচ্ছে, তার মধ্যে একটা কী হবে, ইন্টিমেসির এই ভাবাবেগটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, তাই তো। এবার যদি এটা তৈরি করতে সে না পারে, ধরো মানে সে রিলেশনশিপটা মানে তৈরি করতে পারছে না, ধরো সেই রিলেশনশিপটা সে ধরো বিল্ড করতে পারছে না, তাই তো। এটা ধরো বিল্ড করতে পারছে না, কান্ট বিল্ড, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী হবে, তার মধ্যে কী হবে, সে আইসোলেট হয়ে যাবে। তখন কোনো একটা রিলেশনশিপ করার চেষ্টা করছে, সেখানে হয়তো পারছে না, রিলেশন বললো না, তখন কী হবে, সে হয়তো ব্যর্থ হয়ে যায়। আমরা যেরকমভাবে ব্রেকআপের থিংসগুলো হয়, তো এখানে কী হবে, সে নিজেকে দেখবে একঘরে করে নিয়েছে, একাকিত্বে হয়তো ভুগছে বলে, ডিপ্রেসড হয়ে যাবে, আইসোলেট হয়ে যাবে, সোসাইটি থেকে অন্যান্যদের থেকে একদম আইসোলেট হয়ে যাবে। কারণ কি, তার যে রিলেশনশিপটা সে তৈরি করার চেষ্টা করছিল, সেটা কিন্তু সে করতে পারেনি, আনসাকসেসফুল, যার ফলে সে
আইসোলেট হয়ে যাচ্ছে, কোথা থেকে না টোটাল সোসাইটি থেকে কিন্তু সে আইসোলেটেড হয়ে যাচ্ছে, তাই তো। তো এই স্তরটায় কী হচ্ছে, সে একাকিত্বে কিন্তু ভুগতে পারে, তাই তো। এবং যদি কারণটা কি, কারণ না সেই রিলেশনশিপে সে সাফল্যটা হচ্ছে তৈরি করতে পারেনি, তার সে আইডেন্টিটি তৈরি করতে সে পারেনি, ফলে তার মধ্যে কী হচ্ছে, একাকত্ব বোধ মানে একাকিত্ব বোধ কিন্তু সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে মেন থিংস 6 নম্বর স্টেজটা। ওকে, জাস্ট এবার হচ্ছে পরের যে বিষয়টা মানে স্টেজ নাম্বার 7 নম্বর যে স্তরটা, ঠিক আছে। 7 নম্বর স্তরটাতে এসে আমরা আবার কি পাচ্ছি না, এটাকে আমরা বলছি জেনারেটিভিটি অথবা স্ট্যাগনেশন বলছি। আমরা জাস্ট এটা লিখে নিই একটু। এটা জেনারেশনের ব্যাপার বলছি আর কি। আর হচ্ছে স্ট্যাগনেশন, ঠিক আছে। এইটার এজটা যদি আমরা বলি, তো আগেরটা ধরো 35 বলছিলাম, তো 35 থেকে 65 মোটামুটি দেখো এবার একদম কত এজ পর্যন্ত চলে এলাম, ঠিক আছে, 65 ইয়ার্স, ঠিক আছে। আর এটাকে আমরা বলছি যে অগ্রমুখীনতা বলতে পারি এটা আমরা, মানে জেনারেশন আর কি, আপকামিং প্রজন্মের জন্য থিঙ্ক করা, তার ভাবা, প্ল্যানিং করা, এটা আমরা বলছি আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে অগ্রমুখীনতা। বাংলা টার্মগুলো খুবই কঠিন, ইংলিশগুলো কিন্তু অবশ্যই মনে রেখো। অথবা স্থিরতা বা স্ট্যাগনেশন মানে থেমে যাওয়া বা এক জায়গায় যাওয়া। স্থবিরতা বলতে পারি, এইটুকু আমরা নোট ডাউনের জন্য লিখে রাখি, ঠিক আছে। এবার এখানেও দেখো সেম একই বিষয় আমরা পাবো। এখানে কি বলছে না, এবার যদি এই স্টেটাসে রিলেশনশিপে গেছে, তার ধরো বিয়ে শাদী হয়ে গেছে, এরপর কি হচ্ছে, সে এবার তার যে কোন জায়গাটায় আসছে না, তার এবার আপকামিং জেনারেশন নিয়ে ভাবার জায়গাটায় আসছে, তাই না। এই স্তরের ব্যক্তি কী হচ্ছে না, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে শুরু করে। মানে এবার ধরো তাদের এই স্তরটা এসে কী হচ্ছে না, ধরো তাদের চাইল্ড তাদের সম্পর্কে কী হচ্ছে, তাদের ফিউচার নিয়ে খুব কিন্তু এই জায়গাটায় কনসার্ন থাকে, তাদের প্ল্যানিং করা, তাদের ঠিকঠাকভাবে মানুষ করা, তাদেরকে লাইফে সাকসেসফুল করে দেওয়া, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু এবার চিন্তাভাবনা করে। আমরা তো রিলেশন মানে এটা আমরা রিলেট করতেই পারছি, তাই না। আমাদের যে পেরেন্টস তারা এই স্টেজে আমাদের এখন তোমরা যারা আছো, তাই না, তারা কি হচ্ছে এই তাদের আমাদেরকে নিয়ে তারা বেশি কনসার্ন, আমাদের পেরেন্টসরা, তাই না। আবার আমরা যখন এই স্টেজটাতে যাবো, তখন আমরা আমাদের চাইল্ডদের নিয়ে আমরা এইসব ব্যাপারে কনসার্ন থাকবো, যে তাদের ফিউচার নিয়ে, তাদেরকে কীভাবে এস্টাবলিশ করবো, তাদের কীভাবে মানুষ করবো, তাদের সমস্ত চাহিদা মেটানো, এইগুলো সব নিয়ে কিন্তু সে একটা কিন্তু প্ল্যানিং আমরা বলতে পারি, প্ল্যান কিন্তু এই জায়গাটায় করছে। এবার এই জায়গাটায় কী হচ্ছে, যখন সে ঠিকঠাকভাবে তার প্ল্যানিং করে তার চাইল্ডকে বা ছেলেকে, মেয়েকে, যাকেই হোক, তাকে একটা মানে সাকসেসফুল একটা লাইফ তাকে যখন দিতে পারছে, যখন একটা সাকসেসফুল লাইফ কিন্তু দিতে পারছে, তখন কি হচ্ছে, সে কিন্তু রিলিফ ফিল করছে, তাই তো। তাহলে এইটা তার হচ্ছে মেন প্ল্যানিংটা, ঠিক আছে। আর যদি পরবর্তী প্রজন্ম যখন কি হচ্ছে সমাজ উপযোগী জীবনযাপনের করতে পারে, সে ব্যাপারে বিভিন্ন ধরনের পদক্ষেপ বা স্টেপ নিয়ে থাকে, সোসাইটিতে যাতে ঠিকঠাকভাবে সে এস্টাবলিশ হতে পারে, তাকে যাতে সবাই সম্মান করে, সেই জায়গাটা যাতে পায়। এবার এইগুলো যদি না হয়, কি বলুন, ঠিক অপোজিট ডিরেকশানে যদি এই বিষয়গুলোতে সে সাকসেসফুল না করতে পারে, নিজের চাইল্ডদের, এখানে সে একইভাবে যে চাইল্ডদের কথাটাই বলি, সে সেখানে যদি এটা যদি এই ফিউচারের ব্যাপারটা সে হয়তো সেরকমভাবে কী হচ্ছে তার মধ্যে সেরকম সে প্ল্যানিং, ঠিক আছে, ফিউচারের প্ল্যানিংগুলোর কথা বলছি, ঠিক আছে, প্ল্যানিং এগুলো যদি একটা নেগেটিভ ডিরেকশানে যায়, তাই না, ঠিকঠাকভাবে তাকে হয়তো মানুষ করতে পারলো না, তখন কি হচ্ছে, তখন সেই প্ল্যানিংটা যখন ব্যর্থ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি যে সাকসেসফুল হতে পারছে না, ধরো আমরা একটা নিচ্ছি নট
সাকসেসফুল। তাহলে এক্ষেত্রে কিছু তখন তার মধ্যে একটা কি স্ট্যাগনেশন তৈরি, যে একটা থেমে যাওয়া, যেন গোটা পৃথিবী তার কাছে রুকে মানে থেমে গেল। যখন হয় না, যখন কারো শিশুর কথা বলি বা ছেলে মেয়ে, তারা যখন তাদের কেরিয়ার যখন ফিক্সড হচ্ছে না, বা তারা বিভিন্ন জায়গায় অন্য ধরনের নেগেটিভ কিছু হয়ে যায়, তখন তাদের কি তাদের কাছে তো তারাই লাইফ, তো তখন তাদের কাছে কিছু গোটা পৃথিবী যেন থেমে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, একদম যেন সব কিছু স্টপ হয়ে যাচ্ছে, তাই তো? এটাকে আমরা বলছি একদম স্ট্যাগনেশন, থেমে যাওয়া, সরিতার কথা এইটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? এবার আমি আশা করি বোঝাতে পারছি বিষয়টা। তো এইটা হচ্ছে স্ট্যাগনেশন, ঠিক আছে? জেনারেটিভ বা স্ট্যাগনেশন দুরকম হচ্ছে। তো প্রতিটা স্তরে দেখো দুরকম কন্ডিশন আছে, যদি সাকসেসফুল হয় একরকম ব্যাপার, আর না হলে আর একরকম ব্যাপার, তাই না? এরপর হচ্ছে ফাইনালি 8 নম্বর স্টেজ, ঠিক আছে? এটা ফাইনাল স্টেজ, এটা লাস্ট। এটাকে আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার, ঠিক আছে? এটাকে আমরা একটু লিখে নিই। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলটায় কিন্তু জয়েন করে যাবে, তো ওখানে আমি তোমাদের স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দেবো এইটার। আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ইন্টিগ্রিটি আর হচ্ছে ডিসপ্লে। এবার দেখো এইটার এজটা আমরা যদি বলি, এটা মানে 65 থেকে একদম মানে আমরা কি বলতে পারি, একদম ঊর্ধ্বে বা একদম শেষ জীবন পর্যন্ত বলতে পারি। এখানে আমরা ডেথ বা হিসেবে কিছু লিখবো না, এখানে জাস্ট আপ লিখে দিই, 65 অ্যান্ড অ্যাবভ, ঠিক আছে? তার বাকি যে লাইফটা পড়ে রয়েছে। এবার কি হচ্ছে, এই জায়গায় এসে দেখো একজন ইন্ডিভিজুয়াল একদম তো লাস্ট স্টেজে চলে এসছে ধরো, তাই তো? এইখানে এসে আবার কী করছে, তার সারা লাইফটাকে সে কী করছে, ইভ্যালিউট করছে, যে আমি সারাটা জীবন ধরে আমি কী করলাম, তাই না? আমার কেরিয়ার, আমার রিলেশনশিপ, আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়েদের জন্য আমি কী করলাম, তাই না? এইসব নিয়ে তখন সে কী করছে, তার এটা আমরা বলতে গিয়ে সে বেসিক্যালি ইভ্যালিউট করছে, তাই না? সে ইভ্যালিউট করছে, এই কী ইভ্যালিউট করছে না, টোটাল লাইফটাকে, তার এই যে টোটাল লাইফটা যে ফার্স্ট মানে কাটিয়ে এলো, তার টোটাল লাইফটাকে সে কী করছে, ইভ্যালিউট করছে, মূল্যায়ন করছে। এবং এই মূল্যায়ন যখন করছে সে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে না, তার সমস্ত কর্মজীবনকে মূল্যায়ন করছে, তাই তো? এবং সে জীবনে যেগুলো কি করতে ইচ্ছুক ছিল এবং কি কাজ করতে পেরেছে, কোন জিনিসগুলো তার খামতি রয়ে গেছে, তার স্বপ্ন পূরণ হয়েছে বা হয়নি, এই একাধিক জিনিস নিয়ে কিন্তু এই স্তরে ব্যক্তি কিন্তু ইভ্যালুয়েশন করে থাকে। এবং এই কার্যকলাপগুলি যখন সঠিকভাবে করতে পারে, তাই না, তার সমস্ত লাইফের মধ্যে, তার মধ্যে একটা ধনাত্মক বা আমরা পজিটিভ, এখানে যদি সমস্ত এই টোটাল লাইফের মধ্যে যদি আমি কিছু সমস্ত কাজগুলো, তাই না, তার যত ধরনের ডিজায়ার ছিল সব যখন সে সাকসেসফুল করতে পারছে, তার মধ্যে একটা কী হচ্ছে, পজিটিভ ওয়েভ কিন্তু আছে, যে হ্যাঁ আমি আমার লাইফে আমার কেরিয়ার সেট ছিল, আমার ফ্যামিলিসের জন্য আমি এত কিছু করেছি, আমার ছেলে মেয়েদের জন্য আমি সমস্ত কিছু ফিক্সড করে দিয়েছি, তাদের জন্য সমস্ত জায়গা তারা আজ সেটেলড। তখন কী হচ্ছে, তার মধ্যে একটা পজিটিভ ওয়েভ কিন্তু তার মধ্যে আসবে, এবং যার ফলে কী হচ্ছে, যখন তার মধ্যে এই পজিটিভ থিংসটা জেনারেট হচ্ছে, সে যখন পজিটিভভাবে ব্যাপারটাকে নিজে ইভ্যালুয়েট করছে, তার ভালো লাগছে, তখন আমরা তার মধ্যে কি দেখছি, যে এটাকে আমরা বলছি যে সামঞ্জস্যতাপূর্ণতা কিন্তু তার মধ্যে লাভ করছে, তাই তো? এখানটা আমরা জাস্ট একটু বাংলাটা নোট ডাউন করে নিই। তো এখানটা তার মধ্যে কী হচ্ছে, তাহলে ফাইনালি এখানটা এসে তাহলে সামঞ্জস্যতা, তাই না? সামঞ্জস্যপূর্ণতা তার মধ্যে কিন্তু আসছে। আর এই জায়গাটা যখন আসছে, তখন সে সামঞ্জস্যতা তার মধ্যে গড়ে উঠছে, সে হ্যাপি ফিল করছে, তাই না? এবার যদি এই ঠিকই জায়গাটা যদি এমন ইন্ডিভিজুয়াল এসে কী করছে, যখন সে একইভাবে সে ইভ্যালুয়েটই করছে, তাই না? তো এখানে এসে কি দেখছে, তার মধ্যে টোটাল লাইফটাকে যখন সে ইভ্যালুয়েট করছে, তখন টোটাল লাইফটাকে যখন সে ইভ্যালুয়েট করছে, তার মধ্যে ধরো একটা নেগেটিভ কিন্তু ওয়াইফ কিন্তু আসে। কখন নেগেটিভটা আসবে, কারণ তখন সে যখন তার পুরো লাইফটাকে দেখছে, এরকম যদি ব্যাপারটা হয় কোনো ইন্ডিভিজুয়ালের লাইফে, যে লাইফেতে সে সেরকম কেরিয়ার কিছু ফিক্সড করতে পারেনি, ফ্যামিলিসের জন্য কিছু করতে পারেনি, তার চাইল্ডদের ঠিকঠাকভাবে সাপোর্ট করতে পারেনি, ফাইন্যান্সিয়ালভাবে হোক বা অন্যান্য দিক দিয়ে হোক, তারা হয়তো এখন এস্টাবলিশ নয়, তারা হয়তো স্ট্রাগল, তখন কি তার মধ্যে একটা নেগেটিভ ওয়াইফ, যে আমি জীবনে কী করলাম, আমি কী চেয়েছিলাম, কি আমার ডিজায়ার ছিল, আমি কী পেলাম না, আমি তার মধ্যে কি একটা হতাশা কিন্তু তৈরি হবে, তাই না? এটা আমরা বলতে পারি হতাশা, এটা আমরা বলবো হতাশা। তার মধ্যে তাহলে কী হচ্ছে, হতাশা তৈরি হচ্ছে, সে একটা কিন্তু হীনমন্যতার দিক দিয়ে চলে যাচ্ছে, তার মধ্যে সেই সামঞ্জস্যতা সেটা কিন্তু ভেঙে যাচ্ছে, তাই না? তাহলে এই সামঞ্জস্য যদি আগের যেটা বলছি, যে পজিটিভ ওয়াইফটা যদি না করতে হবে, তাহলে তার মধ্যে হতাশা তৈরি হবে, এবং তার মধ্যে একটা কী হবে, সে একটা ডিপ্রেস থিংসের মধ্যে কিন্তু চলে যাবে, যেটাকে আমরা বলছি যে নট
নট সাকসেসফুল লাইফ বলতে পারি, তাই তো। তার লাইফটা সাকসেসফুল হয়নি, তার সে লাইফে কিন্তু রিগ্রেট ফিল করছে অনেক কিছু জায়গায়, তাই না, যেটাকে আমরা বলছি ডেসপেয়ার হয়ে যাচ্ছে, বা এখানে আমরা সামঞ্জস্যতার ঠিক উল্টো দিক, যেখানে হতাশা বোধের মধ্যে চলে যাচ্ছে, ডিপ্রেস জায়গায় কিন্তু সে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে দেখা একদম টোটাল লাইফের পুরো কিন্তু জায়গাটাই কিন্তু এই এরিকসনের থিওরির মধ্যে পুরোটাই বলা রয়েছে। আমরা কিন্তু ইজিলি এটা রিলেট করতে পারবো। তবে ইম্পর্টেন্ট যেটা বিষয় হচ্ছে যে এডুকেশনাল ইমপ্লিকেশন, শিক্ষার ক্ষেত্রে কী গুরুত্ব আছে সেটা আমরা নেক্সট ভিডিও আলোচনা করব। আর এখানে দেখো প্রথম স্তরগুলো যখন শুরু হচ্ছে তখন কিন্তু পেরেন্টসদের বলি, ফ্যামিলি মেম্বার্সদের ওই চাইল্ডকে কিন্তু সব সাপোর্টগুলো দিয়ে তার মধ্যে ওই পজিটিভ জিনিসগুলোকে নিয়ে আসতে হবে। মানে ট্রাস্ট ডেভেলপ করতে হবে, ধরো অটোনমি ডেভেলপ করতে হবে, ইনিশিয়েটিভ ডেভেলপ করতে হবে, ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে, আইডেন্টিটি ডেভেলপ করতে হবে, তাই না। এরপরে স্টেজগুলো ইন্টিমেসি, সেগুলো ধরো সে নিজের জায়গা থেকে আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ড করছে, বুঝছে, সেরকমভাবে রিঅ্যাক্ট করছে। কিন্তু প্রথম এই 4-5টা স্টেজে কিন্তু তার বিশেষভাবে কিন্তু ফ্যামিলিসের সাপোর্ট, পেরেন্টসের সাপোর্ট কিন্তু বিশেষভাবে লাগছে। তো এই হচ্ছে ধরো টোটাল ডিসকাশনটা আমরা এরিকসনের থিওরি, খুবই ইম্পর্টেন্ট থিওরি। বিশেষ করে স্টেজেসগুলোর নাম, তার মেন আউটকাম হচ্ছে যে কোন ধরনের কী ঘটনা ঘটছে না ঘটছে। ঠিক আছে, তো এই ছিল পুরো ভিডিওটা। আশা করি টপিকটা আমি ক্লিয়ার করতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। যদি না পারো ভিডিওটাকে আরও একবার দেখো প্লিজ। তো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়েছো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সিডিবির পুরো সমস্ত টপিকের ডিসকাশন তুমি পেয়ে যাবে, আমরা মক টেস্টও করে থাকি, এবং অন্যান্য এডুকেশনের নিউজ, এভরিথিং, ডিএলএড কোর্সের পুরো সিলেবাস ধরে ক্লাস সবই হয়। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, কারণ ওখানে আমরা স্টাডি মেটেরিয়ালগুলো দিই, বুঝলে তো। আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু আরেকবার বলছি সাবস্ক্রাইব করে নিও, ভিডিওকে অবশ্যই লাইক করে কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট উইশেস।